হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকে যে ভিডিওটা চলেছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এবছর ক্লাস 12 এ তোমরা সেমিস্টার 3 দিচ্ছ তার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কারণ আজকে চ্যাপ্টার টপিক হচ্ছে তোমাদের অবকলন, মানে হচ্ছে ডেরিভেটিভ বা অন্তঃকলন বলতে পারো। মানে এই চ্যাপ্টার শুরু করলে তোমাদের এখান থেকে কি হয়ে থাকে, তোমাদের যে ক্যালকুলাসের যে পোর্শনটা আছে সেখান থেকে শুরু হয়ে যাবে। যারা এই ভিডিওটা কমপ্লিটলি বেসিক জিনিস জানবে, ইভেন কি তোমরা কিছুটা 11 এ যে পার্ট শিখেছো সেটার কিন্তু এখানে কিছুটা পার্ট তোমাদের এই ক্যালকুলাসের মধ্যে ডেফিনেটলি পাবে, এই ডেরিভেটিভের মধ্যে, এই অবকলনের মধ্যে সেটাও কিন্তু ইনক্লুড করবো। তাহলে এখানে পুরো কমপ্লিটলি যে বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক আজকে যে ভিডিও, সেটা হচ্ছে ক্যালকুলাস, সেটার ব্যাপারে। তাহলে এখানে মেন পার্ট যেটা আসছে না, মানে কত মার্কস আছে ক্যালকুলাসে, প্রথমে আমরা জিনিসটা দেখে নেবো। মার্কস দেখো এইখানে যে জিনিসটা হয়েছে, মার্কস এখানে টোটাল নাম্বার অফ, এখানে ক্যালকুলাসে কিন্তু অ্যাকচুয়ালি 8 মার্কস আছে, তাই না? 8 মার্কস। 8 মার্কসের মধ্যে এখানে কন্টিনিউটি আছে, ডিফারেন্সিবিলিটি আছে, ডেরিভেটিভের মধ্যে এখানে কিন্তু দুটো পার্ট আছে। ডেরিভেটিভের দুটো পার্ট, এক হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমরা এখানে বেসিক জিনিস জানবো, এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাই করবো, সেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখানে কত মার্কস আসবে এক্সাক্ট সেটা কিন্তু জানা নেই, কিন্তু এখানে করা নেই। বাট 8 ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস। এখানে তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পার্টটা থেকে সব থেকে বড় পার্ট যদি হয় সেটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ খুবই ইম্পর্টেন্ট। তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে আর যদি যেখানে অ্যাপ্রোচ যদি ভালোভাবে ক্লিয়ার হয়, তাহলে তোমার ইজিলি কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সামসগুলো কিন্তু খুব সহজেই বাইর করতে পারবে। যদি এখানে যে চ্যাপ্টার মেন কনসেপ্ট সেটা হচ্ছে অবকলন বা ডেরিভেটিভ। তাহলে এখানে বলা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ আর অবকলন। এখানে কি ডেরিভেটিভ কি বা অবকলন বা, দেখো অবকলন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ডেরিভেটিভ বা অবকলন যেটা রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন আর রেসপেক্ট অফ ওয়ান ভেরিয়েবল। তার মানে যদি বাংলা ভাষায় বোঝা হয়, কোনো অপেক্ষকের পরিবর্তনের হার একটি চালকের সাপেক্ষে। তার মানে দেখো দেখো যদি মনে করো রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন, তো ফাংশন বলতে কোনটাকে বলা হচ্ছে? এখানে এফ অফ এক্স কে বলা হচ্ছে। এই কোনো একটা ফাংশন যাই হোক না কেন, এটা চেঞ্জ হয়ে যাবে কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে। ভেরিয়েবল কোনটা হচ্ছে? এই যে এক্স আছে, এই যে ভেরিয়েবলের সাপেক্ষে চেঞ্জ হতে পারে, তাই না? তেমন তার পরিবর্তন ঘটতে পারে। মনে করো সিম্পল লজিক, যদি মনে করো এই একটা পেন, এই পেনটাকে যদি মনে করো এই এতটা তার পেনটা লেন্থ আছে, এই পেনটা যদি মনে করো এতটা লেন্থ যদি বেড়ে যায়, তাহলে কার রেসপেক্টে বাড় চেঞ্জেস কি হচ্ছে? মনে করো এটা মনে করো অ্যাপ্রক্সিমেট যা ভ্যালু হবে বা যা তোমার লেন্থ হবে তার থেকে যদি একটু বেড়ে গেল, মনে করো এতটা বেড়ে গেল, তাহলে লেন্থটা কি বৃদ্ধি পেলো। সেটা কি বৃদ্ধি পাওয়াটাকে কার রেসপেক্টে? লেন্থে এল এর রেসপেক্টে বাড়ছে। তাহলে এই যে রেসপেক্টে বাড়াটা, সেটাই হচ্ছে কিন্তু এক্স্যাক্ট ডেরিভেটিভ অবকলন। এখানে আমরা জেনারেলি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ফাংশন বলতে যেগুলো ফাংশন আছে, ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন বা ইনভার্স ফাংশন, সেগুলো কিভাবে কাজ করবে এইখানে সেই জিনিসটা নিয়ে আমরা কিন্তু শিখবো। কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখা হয় এই জিনিসটা ক্ষেত্রে তাই, প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসটা তাই। ডেরিভেটিভকে কিভাবে লেখা হয়? ডেরিভেটিভ জেনারেলি এখানে লেখা হয় dy বাই dx এর ফর্ম। যেটা x হচ্ছে সেটা হচ্ছে তোমার উইথ রেসপেক্ট, বা এটাকে তুমি লিখতে পারো সাপেক্ষে, ঠিক আছে? যা রেসপেক্টে যেটা হচ্ছে ভেরিয়েবল, মানে হচ্ছে কি সাপোজ এটাকে এরকম লেখা আছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, কোনো যদি ফাংশন হয়, এটাকে যদি ডেরিভেটিভ বা অবকলন করে থাকো তাহলে সেটা হবে dy আপন dx, ঠিক আছে? বা হতে পারে এটাকে লেখা যেতে পারে এরকম ভাবে, অনেক জায়গায় লেখা হয় এফ ড্যাশ এক্স হিসাবে। মনে করো এক্স হিসাবে লেখা যখন হচ্ছে, তাহলে এই ড্যাশটা 1 মানে হচ্ছে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যদি মনে করো এটাকে এফ ডবল ড্যাশ করা হয়ে থাকে, তাহলে এক্স মানে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? এটা অর্ডারকে কিন্তু তোমাদের নির্ণয় করে কতবার তুমি ওকে ডেরিভেটিভ, অর্ডার মানে তুমি কতবার ওকে ডেরিভেটিভ করছো, মানে কতবার তুমি একে অবকলন করছো, তাই না? তো এইখানে দেখো কিছু নেই, পাওয়ার মানে এখানে 1 আছে, তার মানে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যেটা আমরা এই চ্যাপ্টারে কিন্তু শিখতে চলেছি। তো এই ডেরিভেটিভকে এইভাবে লেখা হয়, কোনো অপেক্ষক y ইজ ইকুয়াল টু যদি f অফ x হয়, সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসবে। এবার ডেরিভেটিভ কখন হবে? সবসময় তো সব ফাংশনের ডেরিভেটিভ পসিবল নয়। পসিবল কি? পসিবল ডেফিনেটলি নয়। ডেরিভেটিভ হওয়ার জন্য কিছু রুলস আছে, সেই রুলসটা কখন পসিবিলিটি ডেরিভেটিভ তুমি করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। রুলস বলতে দেখো এইখানে হচ্ছে হোয়েন ডেরিভেটিভ ইজ পসিবল, কখন ডেরিভেটিভ পসিবল। দেখো এইখানে ডেফিনেটলি ডিফারেন্সিবিলিটি মানে অন্তরকলন যোগ্যতা তোমাকে প্রথমে চেক করতে, প্রত্যেকটা কোশ্চেনে করতে, মানে এটা বেসিক জিনিস আমি তাই বলছি। এখানে যদি মনে করো আর এফ ড্যাশ এ মানে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভকে লেখা হয় dy dx এফ ড্যাশ এ, মানে এ এক্স ইজ ইকুয়াল টু কোনো বিন্দুতে, কোনো বিন্দু হতে পারে 1 2 3 4 বা হচ্ছে পাই বাই 2, তাই না?
তার যদি এটা হয় লিমিট x টেন্স টু 0 প্লাস f অফ a প্লাস h দেন মাইনাস এ দিস x, যদি এটা হয়, বা মনে করো এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটাকে l f ড্যাশ x dy dx f ড্যাশ h লিমিট x টেন্স টু 0 মাইনাস f অফ x, তাহলে এইটা তখন ইকুয়াল হয়ে যাবে, মানে f ড্যাশ a ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ a, তখনই এটা কি করা যাবে সেটাকে তুমি অন্তরকলনযোগ্য বা ডেরিভেটিভে কিন্তু এটা পসিবিলিটি বাড়বে। তার মানে প্রত্যেকটা সামসে কি স্যার ডেরিভেটিভ এভাবে চেক করতে হবে না, প্রত্যেকটা সামসে ডেফিনেটলি চেক করতে হবে না, যখন তোমাকে ডিফারেন্সিবিলিটি বা অন্তরকলনযোগ্যতা তোমাকে চেক করতে বলবে তখন হবে। তা ডেরিভেটিভ করতে গেলে প্রথমে তোমাকে এই কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য লিমিট, সেখান থেকে তোমাকে জিনিসটাকে অ্যাপ্লাই করে আনতে হবে। তো বুঝতে পারছো, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, সরি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভকে যখন ইকুয়াল হবে তখন ডেরিভেটিভ কিন্তু পসিবল ডেফিনেটলি হবে। তো এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবারে দেখবো আমরা কি ডেরিভেটিভে কোনো রিয়েল লাইফ এক্সাম্পল আছে। অনেক কিছু আছে, অলরেডি তোমাদের একটা চ্যাপ্টারই আছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, কোথায় কোথায় তোমাদের চ্যাপ্টার হবে। আমি জাস্ট একটা সিম্পল জিস্ট নেবো, সেটা তোমাকে বেসিক জিনিসটাকে বোঝার জন্য। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে অবকলনের বাস্তব জীবনে প্রয়োগ কি। এখানে আমরা ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনটাকে নিয়েছি, তাই না, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন নিয়েছি। কিভাবে হচ্ছে ব্যাপারটা দেখো, মনে করো তুমি তোমার বাড়ি থেকে স্কুল যাচ্ছ, ঠিক আছে, এটা মনে করো হোম আর এটা হচ্ছে স্কুল। এইখানে কি একটা ডিস্টেন্স কভার করছে। এবার যাচ্ছ অনেক রকম প্রসেসে হতে পারে, আইদার তুমি বাইকে যেতে পারো, তাই না, আইদার তুমি সাইকেলিং করে যেতে পারো, বা চলে মানে হেঁটেও তুমি যেতে পারো। তাহলে একটা ডিস্টেন্স কিন্তু কভার করছে। যদি মনে করো সাপোজ আমি ধরলাম 30 মিনিটের একটা ডিস্টেন্স, মনে করো তুমি এখানে তুমি 9:30 কিন্তু বেরোলে, এইখানে পৌঁছালে তুমি 10টায়, তাই না, তাহলে কি হলো একটা টাইম লাগছে। তাহলে এইটা যে ডেরিভেটিভ চেঞ্জ কি করে, তাহলে তার টাইম লাগছে কিরকম ভাবে। এর মনে করো 10টার সময় তুমি পৌঁছালে, যদি মনে করো পায়ে হেঁটে দাও তুমি কখন যাবে, 10 সময় পৌঁছালে। যদি মনে করো পায়ে হেঁটে যাও মানে পি লিখলাম, যদি মনে করো বাইকে দাও ঠিক একই টাইমে পৌঁছাচ্ছ, মনে করো লাগছে টাইম 15 মিনিট, মনে করো 9:45 পৌঁছালে। বুঝতে পারছো চেঞ্জেস। সাইকেলে যদি দাও একরকম টাইম লাগবে। তাহলে এখানে কি এক্স, এইখানে শুরু করছি আমি যাত্রাটা, এইখানে আমি শেষ করছি, মানে কি আমি বাড়ি থেকে স্কুল যখন যাচ্ছি, তাহলে আমরা কি কার সাপেক্ষে হচ্ছে, টাইমটা দেখো চেঞ্জ হচ্ছে না, টাইমটা চেঞ্জ হচ্ছে। তাহলে টাইমটা চেঞ্জ কিভাবে হচ্ছে, যদি তুমি যদি বাইক নাও ভেলোসিটি বাড়বে, তুমি যদি হেঁটে যাও তাহলে ভেলোসিটি কমবে। তাহলে সেইখানে ক্ষেত্রে ডেরিভেটিভে তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এটা পুরোটাই যদি এক্স হয় তাহলে এটাকে লিখে দিলাম ডেল এক্স, তা কার সাপেক্ষে বার করছি, ডেল টির সাপেক্ষে, তাই না। এরকম অনেক এক্সাম্পল আছে, মোশনে এক্সাম্পল আছে, তুমি মনে করো থার্মোডাইনামিক্স এক্সাম্পল আছে, যেখানে হিটটা চেঞ্জ হচ্ছে, তোমরা ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারো, মেডিকেল ইন্ডাস্ট্রি চেঞ্জ আছে। যদি তোমাদের কোনো অ্যাপ্লিকেশন জানা থাকে রিয়েল লাইফের ক্ষেত্রে, যেটা হচ্ছে তোমার ডেরিভেটিভকে প্রয়োগ করে থাকো ক্যালকুলেশন বাই করার জন্য, তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, লিখে জানাবে এটা হচ্ছে এই এক্সাম্পলটা তোমার হচ্ছে ডেরিভেটিভে রিয়েল লাইফে এক্সাম্পল। বুঝতে পারলে, আমরা জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল নিলাম সেই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য। অলরেডি অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ চ্যাপ্টার তোমার আরো অনেক কিছু আছে, সেখানে জিনিসটা আমরা জানতে পারবো, বাট এইখানে এক্সাম্পলটা নেওয়া হলো। তারপর চলে আসে মেন পার্ট, হচ্ছে এবারে এত কিছু যে শিখলাম এটা বেসিক হলো, এটা শেখার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে সামস গুলো করতে, স্যার এগুলো তো লাগবে ফর্মুলা, কিছু ফর্মুলা লাগবে, যে ফর্মুলাগুলোকে তুমি অ্যাপ্লাই করে ইজিলি তোমরা সামস গুলোকে কি করতে পারবে, সহজে সলভ করতে পারবে। তো ফর্মুলাকে চলে আসে বেসিক যা ফর্মুলা, যেটা তোমরা কিছুটা ক্লাস 11-এও শিখেছিলে, এবং কি ক্লাস 12-এ সেই ফর্মুলাগুলো লাগবে, ইভেন কি ক্যালকুলাস করতে গেলে সর্বদাই ফর্মুলাগুলো লাগবে। তো ফর্মুলা চলে আসে, বেসিক ফর্মুলা হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে অবকলনের সূত্র। তার মানে হচ্ছে ফার্স্ট যদি ফর্মুলা এখানে আসে সেটা হচ্ছে ডি আপন ডিএক্স সি ইজ ইকুয়াল টু 0। এটা সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, সি মানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তাহলে এইখানে কি বলবো, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে। তা ধ্রুবক কোনটা হবে সেটাই প্রথম কন্ডিশন। দেখো এখানে ধ্রুবক বলতে মনে করো ডি আপন ডিএক্স, এখানে এক্স ছাড়া, ঠিক আছে, যে ভেরিয়েবল এক্স, ভেরিয়েবল এখানে ভেরিয়েবল ছাড়া অন্য কিছু থাকলে সেটা ধ্রুবক। যে মনে করো এখানে সিম্পলি মনে করো 5 দিলাম, 5 এটা কি এক্স বটে, এক্স তো নয়, তাহলে এক্স নয়, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 0। আলাদা জিনিস দিয়ে মনে করো ডি আপন ডিএক্স, সাপোজ মনে করো এখানে হ্যালো পি, পিটাও কিন্তু একটা কনস্ট্যান্ট, একটা অ্যালফাবেট, এটাও একটা ধ্রুবক একটা,
এটার ক্ষেত্রেও কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে আমি প্রথম যেটা হলো ফর্মুলা, ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট নাম্বার ইজ বিকাম 0, ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড যে ফর্মুলা হচ্ছে গা সি ইন্টু এফ অফ এক্স। যদি কোনো মনে করো এফ অফ এক্স যদি কোনো রকম ভাবে ফাংশন থাকে, যে ফাংশনটা অতি অবশ্যই এক্স এরই হতে হবে, ঠিক আছে। সি কি হবে, সি যে কনস্ট্যান্ট সেটা হবে কি ডেরিভেটিভ মানে হচ্ছে গা অবকলন ডি ওয়াই ডিএক্স এর বাইরে বেরিয়ে যাবে। দেখো ডি ওয়াই ডিএক্স এর এখানে বাইরে বেরিয়ে গেছে, এটা এ হবে না ডি হবে, ডি আপন ডি এক্স এফ অফ এক্স। মানে কিরকম একটা এক্সাম্পলটা বোঝাই, মনে করো এটা এরকম দেওয়া আছে ডি বাই ডিএক্স দেওয়া আছে, তো মনে করো এখানে 2x দিয়েছে, ওকে লেটস অ্যাজুম দ্যাট 2টা কি কনস্ট্যান্ট, তো এটা কি হবে ডেরিভেটিভের বাইরে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি 2 ইনটু ডি বাই ডিএক্স তার x হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি মেইন কনসেপ্ট, যখনই ডেরিভেটিভের ভিতর কোনো কনস্ট্যান্ট থাকবে সেটাকে ক্লিয়ার টু করে সেটা বাইরে বেরিয়ে যাবে। তো নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা অনেক জায়গায় লাগবে, সেটা হচ্ছে ডি আপন ডিএক্স এক্স টু দি পাওয়ার n n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাস। কি রকম ভাবে, যদি মনে করো এখানে সিম্পলি একটা লজিক নিয়ে নিই, তাহলে এইখানে এটা নেওয়া হয়, তাহলে ডি আপন ডিএক্স হলো মনে করো এক্স এর পাওয়ার 2, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে n কে 2 এখানে, তাহলে এখান থেকে ডেফিনেটলি পেয়ে যাবে 2 ইনটু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট ইজ দ্য 2x। আমরা ডিরেক্টলি 2x লিখে নিই, তাই না? সিমিলারলি এখানে ডি আপন ডিএক্স এখানে ইজ ইকুয়াল টু 1। অনেক স্টুডেন্ট ভাবে এখানে এক্স এক্স কিন্তু কেটে যায়, সেই জন্য কিন্তু আর ডি ডি কেটে যায় 1, সেটা কিন্তু নয়। এইখানে দেখো কিছু নেই মানে পাওয়ার কি আছে 1 আছে, তাহলে কোন ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলাটা লাগবে। ফর্মুলাটা কি হবে, তাহলে এখানে 1টা আগে চলে আসবে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট মিনস এখানে কি হবে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটার জন্য এটা ভ্যালু কিন্তু 1 হয়। তাহলে আমরা এখন বেসিক ফর্মুলা অলরেডি তোমরা অনেকে এই ফর্মুলা ডেফিনেটলি জানো, তোমার একটা ঝালাই হয়ে যাবে। চলে যে এখানে আরো একটা নিয়ে, সেটা হচ্ছে এই কোশ্চেনটা মনে করো ডি আপন ডিএক্স আন্ডার রুট এক্স, এটা আমরা কোন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। কেন স্যার, দেখো আমরা জানি ডি বাই ডিএক্স একে আমরা কিভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/2, তাহলে আমাদের কি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কি n হয়ে গেল, তাহলে n ইন্টু n মাইনাস 1, তাহলে এটার ক্ষেত্রে n হচ্ছে 1/2, দেন এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, তাহলে এখানে আসবে 1/2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ, এই মাইনাস হাফ যদি হয় 1/2 নিচে চলে যাবে 1 বাই এক্স টু দি পাওয়ার 1/2। তাহলে এটাকে লিখতে পারি, এটা মানে কি, এটা মানে 2 আন্ডার রুট এক্স, 1/2 আন্ডার রুট এক্স হয়ে গেল। এখানে তোমরা কি করতে পারো, যখন সামস বড় সাম সলভ করবে ডেরিভেটিভ ক্ষেত্রে, তুমি ডিরেক্টলি এখান থেকে এই জিনিসটাকে লিখতে পারো, ঠিক আছে। আমি তোমাকে বোঝালাম কিভাবে এই জিনিসটা আসছে, তাই না, এক্স টু দি পাওয়ার n এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে। চলে আসছি নেক্সট সামসের ক্ষেত্রে, নেক্সট ফর্মুলা ক্ষেত্রে এই তিনটে ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। সিমিলারলি ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা মনে রাখা খুবই সহজ, ডি আপন ডিএক্স ই টু দি পাওয়ার এক্স যদি হয়ে থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে। এইখানে কিন্তু এ টু দি পাওয়ার এক্স যদি হয়ে থাকে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ, এখানে আবার একটা মিস্টেকেন হয়েছে, এটা হচ্ছে কি এটা লগ এ হবে, লগ এক্স লিখে দিয়েছে, এটা ভুল করেছে, এটা হচ্ছে লগ এ হবে, ঠিক আছে, এটা লগ এ হবে, লগ এ টু দি পাওয়ার এক্স লগ এ হবে। দেখো এইখানে ক্ষেত্রে দুটো ক্ষেত্রে জিনিসটা সিমিলারলি হয়, এখানে ক্ষেত্রেও কিন্তু লগই হয়, আলটিমেট লগ ই দা বেস ই হয়, তাই তো, এখানে দুটোই কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স। আমরা কি জানি, যদি লগের একটা প্রপার্টি আছে লগ বেস যদি সিমিলার হয়ে যায় তাহলে তার ভ্যালু 1 হয়, সেই জন্য এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 সিমিলার এ টু দি পাওয়ার এক্স। এখানে এ অর্থাৎ কি, এ হচ্ছে কি ই বাদ দিয়ে যে কোনো জিনিস হয়ে থাকে, ই বাদ দিয়ে যে কোনো, মনে করো 1 হতে পারে, 2 হতে পারে, পি হতে পারে, সি হতে পারে, তাহলে সেই জিনিসগুলো ক্ষেত্রে এখানে ক্ষেত্রে লগের জিনিসটা আসবে। বুঝতে পারছো, দ্যাট মিনস এখানে ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ হবে। যদি নেক্সট পার্ট হচ্ছে ডি আপন ডিএক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এইখানে দেখো ডি আপন ডিএক্স লগ এক্স, এইখানে 1 আপন এক্স হবে কখন, যখন এর বেস ই হবে। আমরা কি জানি ক্যালকুলাসের ক্ষেত্রে অলওয়েজ লগের বেস কি হয়ে থাকে, ই হয়ে থাকে, ই ছাড়া যদি ডাইরেক্টলি অন্য কিছু হয় সেটা কিন্তু 1 আপন এক্স কখনোই হবে না। ডেফিনেটলি ডি আপন ডিএক্স লগ এক্স এর ইজ ইকুয়াল টু 1 আপন এক্স হয়, সেখানে ক্ষেত্রে 1 আপন এক্স হবে। তাহলে এইখানে ক্ষেত্রে এক্সপেক্ট এক্স
ই, মনে করো যদি সিম্পল আমি বলতে চাইছি এরকম ভাবে, মনে করো ডি আপন ডি এক্স লগ কিছু নেই মানে ই আছে ধরে নিতে হবে, মনে করো বেস 10 আছে, এক্স আছে, সেটা ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি আমি 1 আপন এক্স কিন্তু লিখতে পারবো না। অনেক সময় মানে শর্ট কোশ্চেন রিলেটেড চলে আসে, হতে পারে তোমার এই পরীক্ষাও আসতে পারে, তাহলে এইখানে ক্ষেত্রে কি হবে, এই জিনিসটা কখনোই লিখতে পারবো না, তাহলে জিনিসটা কি হবে স্যার সলভ করবো, চলে নেক্সট কোশ্চেনে এই জিনিসটাকে আমরা বোঝাবো। দেখো যদি মনে করো এইখানে এই জিনিসটা দেওয়া হয়েছে এ ডি আপন ডি এক্স লগ টু দা বেস এ এক্স, এ কি, এ যদি বাদ দিয়ে যে কোনো জিনিস হতে পারে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট কিরকম হতে পারে, এর ভ্যালু মনে করো এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 10 হতে পারে, পি হতে পারে, যা কিছু হতে পারে এক্সেপ্ট ই, তখন আমরা ডেরিভেটিভ কিভাবে করবো। এটা সামসটা সলভ করার জন্য তোমাকে লগের একটা প্রপার্টি লাগবে। লগের প্রপার্টি কি, লগের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে লগ মনে করে এ বি, এই প্রপার্টি অনুসার লগকে তুমি ব্রেক করতে পারো এ বেস ই, দেন এখানে আসবে লগ, দেন বি বেস ই। তাহলে এইখানে দুটো পার্ট আছে বুঝতে পারছি, এ আছে এক্স আছে, তাহলে এটাকে ডেফিনেটলি আমরা লিখতে পারি, তো সেটা হচ্ছে লগের প্রপার্টি অনুসার এক্স বেস ই, আর এখানে আসছে লগ, এখানে আছে দেখো এ, তাহলে এ বেস ই লিখতে পারি, তাই তো, ইয়েস অর নট, লিখতে পারি। তাহলে দেখো ফার্স্ট যে ফর্মুলাটা আমরা সেকেন্ড যে ফর্মুলাটা দেখলাম, কোন ফর্মুলাটা, এইটা যদি কোনো কনস্ট্যান্ট থাকে কি হবে, ডেরিভেটিভের বাইরে চলে যাবে, তাহলে আমরা এখানে ডেফিনেটলি বুঝতে পারছি এই যে অংশটা আছে এটা তো আমার কনস্ট্যান্টই না, কেন স্যার, কারণ এখানে কোনো এক্স এর কোনো পার্ট এখানে কিন্তু নেই, এক্স এর যেহেতু পার্ট নেই তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, এটা আমার কনস্ট্যান্টই হয়ে যাবে। আলটিমেটলি যে কোনো কনস্ট্যান্ট কি হবে সেটা হবে আমার ডেরিভেটিভে বাইরে চলে যাবে, দ্যাট মিন্স এটাকে এইভাবে লিখে নিতে পারবো 1 আপন লগ দেন এ ই হয়ে যাবে ইনটু ডি আপন ডি এক্স হয়ে যাবে, সেটা আসবে লগ এক্স ই হয়ে যাবে। এবারে লগ এক্স ই মানে এটা তো ডেরিভেটিভ ফর্মুলা জানি, 1 আপন এক্স এখানে বসিয়ে দাও, 1 আপন লগ এ ই ইনটু এক্স হয়ে যাচ্ছে, তাহলে এখানে আসবে 1 আপন এক্স দেন লগ হয়ে যাবে এ ই, এটা হয়ে যাবে। এটাকে তুমি আরেকটু ভাবে লিখতে পারো, সেটা হচ্ছে ফর্মুলার যদি তোমার এই জিনিসটা জানা থাকে, তো 1 আপন যদি কোনো লগ মনে করো এ বি হয়, এটাকে এক্সচেঞ্জ হয়ে যায় লগ বি এ হয়ে যায়, সেটাকে তুমি ডেফিনেটলি এখানে রিপ্রেজেন্ট করতে পারো এরকম ভাবে, এটাকে উপরে নিয়ে নেবে তাহলে এটা লিখতে পারো লগ ই এ হয়ে গেল বাই এক্স, এটাও লিখতে পারো। অপশন অনেক সময় এইভাবেও থেকে থাকে, তাহলে যে কোনো এ ছাড়া যা প্রসেস আমরা করব মানে কনস্ট্যান্ট ই ছাড়া সরি, সেইখানে কিন্তু আমরা এই ফর্মুলা মানে এই অ্যাপ্রোচটাই কিন্তু আমরা ফলো করব। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি তোমরা বুঝতে পারছো, যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা ক্লাস 12 এবার সেমিস্টার 3 তোমরা দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, তাহলে নেক্সট ফর্মুলাতে সেটা হচ্ছে এইখানে আমরা জিনিস শিখবো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ত্রিকোণমিতির ফর্মুলাস, মানে যেগুলো ত্রিকোণমিতির ফাংশন আছে সেইগুলো আমরা কিন্তু এইখানের মধ্যে দেখবো। ত্রিকোণমিতির ফর্মুলাতে সব থেকে বড় এখানে প্রবলেম হয়ে থাকে প্লাস মাইনাসের খেল, মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু সর্বদা হয়ে থাকে। সেই প্রবলেমের জিনিসটা সলভ করার জন্য আমরা একটা ট্রিক্স তোমাদেরকে আলোচনা করব, যেটা কখনোই তোমার এই ডিফারেন্সিয়েশন করার সময় এই ত্রিকোণমিতিতে প্লাস হবে না মাইনাস হবে, এই কনসেপ্টটা নিয়ে কখনো মাথা ঘামাতেই হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। প্রথমে কি আছে, ডি আপন ডি এক্স সাইন এক্স এর ফর্মুলা হয়ে যাবে কস এক্স, নাম্বার 1। নাম্বার 2 ডি আপন ডি এক্স কস এক্স এর ফর্মুলা হয়ে যাবে মাইনাস সাইন এক্স। আমি লাস্টে বলছি কি জন্য আমি জিনিসগুলো বলছি, এগুলো তোমার ডেফিনেটলি খাতা পেন এন্ড পেপার লিখে নেবে বা নিজের মনে মনে এখন দেখতে দেখতে তোমার লিখতে পারো। ডি আপন ডি এক্স এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রথমে সাইন কস ট্যান কে নিচ্ছি, দেন এগেন এখানে যদি মনে করো আছে ডি আপন ডি এক্স কট এক্স এটা মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডি আপন ডি এক্স সেক এক্স ট্যান এক্স, আর ডি আপন ডি এক্স সেটা হচ্ছে তোমার কোসেক এক্স হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে যখনই ডেরিভেটিভ করার সময় যে ফর্মুলাটাকে আমি ইয়েলো কালার করে রেখেছি সি দিয়ে শুরু হবে, এখানে শর্ট নোট লিখতে পারো, যখনই সি দিয়ে শুরু হবে ডেরিভেটিভ সেটাই কিন্তু স্টার্টিং কিন্তু মাইনাস দিয়ে হবে। বুঝতে পারছো ব্যাপারটা, যেই ফর্মুলাগুলো সি দিয়ে শুরু হচ্ছে সেই ফর্মুলাগুলোর ক্ষেত্রে কিন্তু মাইনাস। নোটিস করে দেখো এখানে সি দিয়ে শুরু হচ্ছে, এখানে মাইনাস সাইন এক্স আসছে, এইখানে দেখো সি দিয়ে শুরু হচ্ছে, এইখানে মাইনাস কস এক্স স্কয়ার এক্স আসছে, এইখানে সি দিয়ে শুরু হচ্ছে, এইখানেও মাইনাস কোসেক এক্স কট এক্স আসছে। তাহলে এই যে মাইনাস হবে না প্লাস হবে
স্পেশালি সব থেকে বড় প্রবলেম সাইন কস নিয়ে হয়, যখন তুমি ডেফিনাইট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন শিখে নিচ্ছ তখন কিন্তু প্লাস মাইনাস চেঞ্জেস হয়ে যায়। তো সেই সিনারিওতে তোমার মাইন্ডে তাহলে বসে গেল যদি সি দিয়ে শুরু হয় কোনো ডেরিভেটিভ বা কোনো ত্রিকোণমিতিক ফাংশন, ইটস বিকাম নেগেটিভ, তাহলে সেটা কিন্তু প্রথম থেকে কিন্তু নেগেটিভ হবে। এটা তোমাকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে ডেফিনেটলি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে মাইনাস প্লাসে যে গন্ডগোলটা হয়ে থাকে ফর্মুলাকে লেখার সময়, সেই গন্ডগোলটা হবে না। এবারে এখানে এই ভিডিওর মাঝে একটা কথা তোমরা ডেফিনেটলি বলবো, তোমরা যদি ফর্মুলাকে তোমরা যদি মনে রাখতে না পারছো, একটা ট্রিক্স অ্যাপ্লাই করবে। সেই ট্রিক্সটা কি? সেটা হচ্ছে প্রতিনিয়ত কোনো একটা তুমি ফর্মুলাকে লিখবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা যখনই কোনো অঙ্ক বা যখনই কোনো সামসকে সলভ করবে পাশে ফর্মুলাকে লেখার চেষ্টা করবে। যতবার তুমি ফর্মুলাকে লিখবে ততবার তোমার ফর্মুলাটা মনে থাকবে। কিন্তু চলে আসে নেক্সট ফর্মুলাতে। নেক্সট ফর্মুলাটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ইনভার্স ফাংশনের ফর্মুলা। ইনভার্স ফাংশন হচ্ছে দেখো এখানেও কিন্তু ঠিক সিমিলার কনসেপ্ট লাগবে, যেটা সি দিয়ে শুরু হয় তাহলে নেগেটিভ হবে। ইনভার্স ফর্মুলা মনে রাখা খুবই ইজি, যে কোনো একটা মনে থাকলে দুটো মনে হয়ে যাবে। যেমন হচ্ছে কি ডি আপন ডি এক্স সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা 1 আপন আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, দেন ডি আপন ডি এক্স কস ইনভার্স এক্স এর ফর্মুলা মাইনাস 1 আপন এক্স স্কোয়ার। তাহলে বুঝতে পারছো দেখো এখানে সি দিয়ে শুরু হচ্ছে তো এখানে কি হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে আমি যদি সাইনের ফর্মুলাটাকে মনে রাখি সাইন এক্স, তাহলে কসটা হয়ে যাবে কস সি দিয়ে শুরু হচ্ছে মাইনাস হয়ে যাবে নাম্বার 1। দেন এখানে ট্যান ইনভার্স এক্স হচ্ছে 1 আপন 1 প্লাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্স এক্স হচ্ছে মাইনাস 1 আপন 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ক্ষেত্রেও সিমিলার, যদি আমি ট্যানটাকে মনে রাখি তাহলে কটের ফর্মুলাটা মাইনাস চলে আসবে, আসবে নাকি? ডেফিনেটলি বুঝতে পারছো একটা ফর্মুলাকে মনে রাখছি দুটো অন্য একটা ফর্মুলা হয়েছে, এটাই তোমার ট্রিক্স মনে রাখার প্রসেস। তাহলে এখানে ক্ষেত্রে আমার কি করতে হবে, যদি সাইনটাকে মনে রাখো তাহলে কস পেয়ে যাবে, কেন সে কসটা সি দিয়ে শুরু মাইনাস হয়েছে, এইভাবে মনে রাখতে পারো। ট্যানটাকে যদি মনে রাখো তাহলে কি হয়ে যাবে কট হয়ে যাবে, কট কি দিয়ে শুরু সি দিয়ে, তাহলে মাইনাস একই ফর্মুলা। সিমিলারলি চলে আসবে এখানে সেক ইনভার্স এক্স এ দেখো 1 আপন এক্স আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1, আর ডি আপন ডি এক্স কোসেক ইনভার্স এক্স হচ্ছে মাইনাস 1 আপন এক্স এক্স স্কোয়ার। এখানে ক্ষেত্রে তাই সেকটাকে যদি মনে রাখি কোসেকটা হয়ে যাবে। তাহলে দেখো এইখানে একটা সুবিধা হয়ে গেল ইনভার্সের ক্ষেত্রে, তোমাদের সিম্পলি তিনটে ফর্মুলাকে মনে রাখতে হবে। তিনটে ফর্মুলা কি কি? প্রথম হচ্ছে সেকের ফর্মুলাটা, দেন হচ্ছে সাইনের ফর্মুলাটা, দেন ট্যানের ফর্মুলাটা। এই সাইন ট্যান সেক এই ইনভার্সের তিনটে ফর্মুলা যদি মনে রাখো, তাহলে সিমিলারলি বাকি ফর্মুলা সি দিয়ে শুরু হচ্ছে, কসের ক্ষেত্রে তাই, কটের ক্ষেত্রে তাই, কোসের ক্ষেত্রে তাই, ফর্মুলা একই কিন্তু সি দিয়ে শুরু হয় তোমার নেগেটিভ। ডেরিভেটিভের মধ্যে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন যদি সি দিয়ে শুরু হয় ইজ এ নেগেটিভ। আশা করি তোমাদের জিনিসটা বুঝতে পেরেছো। কত ইজিলি শর্টকাট দেখো তোমাদেরকে আমি বলে দিলাম, ইজিলি তোমার মাইন্ডের মধ্যে গেঁথে যাবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করবে। চলে আসে এবার যে আমি ফর্মুলাগুলো যে শিখলাম, এই ফর্মুলাগুলো শেখার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কি হচ্ছে যোগ গুণ ভাগ, মানে যখন সেই টাইমে সেই ফর্মুলাগুলোকে আমরা কিভাবে শিখবো, সেটা কিভাবে অ্যাপ্লাই করব, সেটা এবার নেক্সট জিনিসে দেখবো। এবার দেখো মনে করো ডেরিভেটিভ যদি মনে করো পি প্লাস কিউ প্লাস আর যে ফরমেশনটা রয়েছে, এটা হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন যেটা থাকছে সেটার প্রসেসে। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের ক্ষেত্রে পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস আর প্লাস মাইনাস ডট ডট যতগুলো তুমি ফাংশনে তুমি ডেরিভেটিভ করবে ইন্ডিভিজুয়াল তুমি লিখতে পারবে। ডিপি আপন ডিএক্স প্লাস মাইনাস হলো, ডিকিউ আপন ডিএক্স প্লাস মাইনাস হলো, এরকম করে ইন্ডিভিজুয়াল ইচ এন্ড এভরিথিং তুমি ফর্মুলাকে কন্টিনিউয়াসলি লিখতে পারবে। যদি আমি এটা কিরকম এক্সাম্পলে চাইছি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এরকম দিয়েছে ডি আপন ডিএক্স, এখানে দিয়েছে মনে করো এক্স প্লাস মনে করো এখানে এক্স স্কোয়ার দিয়েছে, দেন প্লাস মনে করো 1, একটা ইকুয়েশন তোমাকে র্যান্ডমলি দিয়ে দিয়েছে। তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারবে? তাহলে ডি আপন ডিএক্স এটা হবে এক্স হয়ে যাবে, দেন প্লাস আপন ডিএক্স এক্স স্কোয়ার হয়ে যাবে, দেন প্লাস ডি আপন ডিএক্স 1 হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য এটা। তোমরা যদি এটা মনে করো মাইনাস থাকতো তাহলে এখানে ক্ষেত্রে তোমার কি হয়ে যেত মাইনাসটা হয়ে যেত, যেখানে যেখানে মাইনাস থাকতো সেখানে সেখানে মাইনাস হয়ে যেত। তাহলে কি হচ্ছে ডেরিভেটিভ তোমার যেখানে ইকুয়েশনকে যদি তুমি এরকম ভাবে স্টেপ বাই স্টেপ ব্রেক করতে পারো। এবার চলে আসবে খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে এক হচ্ছে প্রোডাক্ট রুল আর একটা কোসেন্ট রুল। প্রোডাক্ট রুল মানে কি দুটো যখন ডেরিভেটিভ গুণের আকারে থাকবে, যেরকম ধরো এটা এখানে হচ্ছে কি এফ অফ এক্স একটা ফাংশন, জি অফ এক্স একটা ফাংশন। মনে রাখবে প্রোডাক্ট রুল ক্ষেত্রে
দুটোই কিন্তু এক্স এর ফাংশন। দেখো এখানে এটাও একটা এক্স এর ফাংশন হচ্ছে, এটাও একটা যদি এক্স এর ফাংশন, যদি দুটো এক্স এর ফাংশন না হয় সেটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি হয় ডেরিভেটিভের বাইরে, তখন প্রোটোকল যাবে না। তাই এখানের মধ্যে কি আসবে, যদি মাল্টিপ্লাই আছে তাহলে এফ অফ এক্স প্রথমে থাকবে যে জি অফ এক্স এর ডেরিভেটিভ হবে, দেন প্লাস সাইন জি অফ এক্স প্রথমে থাকবে ডিএক্স, যেটা হয়নি সেটা ডেরিভেটিভ হবে। এইভাবে মনে রাখতে পারো, যখন তোমাদের গুণ হবে তখন তোমাদের প্লাস হবে। এইভাবে শর্ট নোট তুমি কিন্তু ফর্মুলা পাশে লিখে দিতে পারো। তা প্রথমে কি হচ্ছে, দুটো কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল থাকছে, সেই দুটো আলাদা ভেরিয়েবলের মধ্যে এফ অফ এক্স ও জি এক্স এর আলাদাভাবে ডেরিভেটিভ করেছিল। এফ অফ এক্স প্রথমে বাইরে যাবে, দেন জি অফ এক্স এর ডেরিভেটিভ হবে, দেন প্লাস জি অফ এক্স হবে ডি আপন ডিএক্স, এফ অফ এক্স এর কিন্তু তখন আমার ডেরিভেটিভ হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি কোশ্চেন রুলস, মানে যেটাকে আমরা ডিভিশন ফর্মুলা অনেক সময় বলে থাকি। ডিভিশন ফর্মুলাটা একটা জিনিস মনে রাখতে তোমাকে ডেফিনেটলি হবে, সেটা হচ্ছে কি যে নিচে থাকবে তার কিন্তু স্কোয়ার হবে, আর সেই প্রথমে আসবে। ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আবার বলছি দেখো, এইখানে ডিভিশন ফর্মুলা কি, যে নিচে মানে নিচে কে আছে জি অফ এক্স আছে, তার কি হবে স্কোয়ার আছে, সেই হবে কখন আসবে ফার্স্টে আসবে। অনেক সময় স্টুডেন্টরা কি করে থাকে, এটা ভুল করে ফেলে। কেন এই ফর্মুলা তুমি এইভাবেও লিখতে পারো, যদি এটাকে যদি তুমি মনে করো এইভাবে লিখতে চাও, জি অফ এক্স এর যেটা গুণ আছে জি অফ এক্স ইন্টু ডি আপন ডিএক্স, এফ অফ এক্স মনে করে দিলে এটাকে, দেন প্লাস এখানে এফ অফ এক্স থাকলো ইন্টু ডি আপন ডিএক্স জিএক্স, এটা কিন্তু করে নিতে পারো। তাহলে এখানে প্রথমে জিএক্স এই ফর্মুলার সঙ্গে মনে রাখতে পারবে, এখানে যদি ডেরিভেটিভ মাইনাস হয় তখন এটা সরি ডিভাইড হয় তখন এটা মাইনাস হবে, এটা মাল্টিপ্লাই হয় প্লাস হবে, এই হয়তো মনে রাখতে পারো। যদি ইনকেস ভুল হয়, এই জিনিসটা অর্থে আমি বলছি, যে নিচে থাকবে তার কিন্তু স্কোয়ার হবে, যে নিচে থাকবে তার কিন্তু স্কোয়ার হবে, এটা মনে রাখবে, যে থাকবে তার কিন্তু স্কোয়ার হবে, এবং সে প্রথমে আসবে, সে ফার্স্টে আসবে। দ্যাট মিনস নিচে দেখো স্কোয়ার হয়ে যাচ্ছে, যে ফার্স্টে হলো দেন ডি আপন ডিএক্স এফ অফ এক্স, দেন মাইনাস আর এফ অফ এক্স ডি আপন, মানে যে ফার্স্টে আসছে সেটা প্রথমে থাকতে কনস্ট্যান্ট ভাবছি সেটা ডেরিভেটিভ, বাকি তারপরে যেটা ডেরিভেটিভ হচ্ছে না মানে যার অবকলন হচ্ছে না তারপরে সেটা হচ্ছে। তাহলে এইভাবে মনে রাখতে পারো, ডিভাইড যখন হবে তখন এটা কি হবে আমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে তোমার কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা এটাকে সামস দেখে নিই, ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করবো প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে। সামসে চলে আসে এখানে গেতে বাস। দেখো এইখানে দুটো প্রথমে দেখতে হবে কি আমার দুটো এক্স এর ফাংশন আছে কিনা। দেখো এটাও আমার এক্স এর ফাংশন, এটাও আমার এক্স এর ফাংশন। আমরা এখন ফর্মুলা দেখে নিয়েছি। তো মনে করো এক্সটাকে প্রথমে রাখলাম, দেন ডি আপন ডিএক্স এখানে হয়ে যাবে তাহলে সাইন এক্স, দেন প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে গেছে, যার হয়নি তার করে দাও। বুঝতে পারছো, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়ে থাকে কস এক্স, তাহলে এক্স ইন্টু তাহলে হয়ে যাবে এখানে কস এক্স, এখানে তো প্লাস মাইনাস কোনো টেনশন নেই কারণ সি দিয়ে শুরু নেই, দেন এখানে প্লাস হয়ে যাবে, দেন সাইন এক্স হয়ে যাচ্ছে ইন্টু ওয়ান, তাহলে আলটিমেটলি হচ্ছে এক্স কস এক্স প্লাস সাইন এক্স হয়ে গেল অ্যান্সার। সিম্পলি প্রোডাক্ট দুটোই কিন্তু এক্স এর ফাংশন হবে, তখনই কিন্তু এটা পসিবল হবে। এবার দেখে নিই একটা ডিভিশন মানে কোশ্চেন রুল দিয়ে কি করা যেতে পারে, যেমন এইটা এক্স লগ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি। এক্স লগ এক্স এর ক্ষেত্রে আমরা কি করব, এক্স লগ এক্স এর ক্ষেত্রে তাহলে এটা মনে করো এফ অফ এক্স উপরে আছে, এটা মনে করো জি অফ এক্স আছে, অনেকের বই পি ভিউ বা ভি ইউ ভি দিয়েও আছে, কিন্তু আমি দুটো এক্স এর ফাংশন ওই এফ অফ এক্স জি অফ এক্স এর আকারে কিন্তু আমি এটাকে ডিনোট করেছি। ওকে, তো যে নিচে আছে সে কি হবে তার স্কোয়ার হবে, যে নিচে আছে সে কি হবে স্কোয়ার হবে, সে প্রথমে চলে আসবে, লগ এক্স প্রথমে চলে আসবে, দেন ডি আপন ডিএক্স, দেন এক্স হলো, ডিভাইড হলে কি হবে মাইনাস হবে, দেন মাইনাস, তা কার ডেরিভেটিভ বাকি আছে লগের, ডেরিভেটিভ করে দাও ডি আপন ডিএক্স, দেন লগ এক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্স এর ক্ষেত্রে আসছে কি লগ এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান আপন এক্স ডিভাইডেড বাই লগ এক্স এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স এক্স ক্যান্সেল, দ্যাট ইজ লগ এক্স মাইনাস ওয়ান আপন লগ এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পারছো, জাস্ট ফর্মুলাকে মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু এই জিনিসটা আসবে। এতদূর পর্যন্ত যে জিনিসটা তোমরা শিখলে এখানে, এই জিনিসটা তোমার স্পেশালি ক্লাস 11-এ অনেকটা শিখে রেখেছিলে, কিন্তু স্পেশালি এক্সেপ্ট ইনভার্স ফাংশন গুলো ছাড়া। এটা একবার তোমার রিভিশনও হয়ে গেল, বাট এটা তোমার লাগবে এখানে। এইবারে যে জিনিসটা তোমাকে আমি বলতে চলেছি সেটা ছাড়া ক্লাস 12-এ স্পেশালি কখনোই তোমরা ডেরিভেটিভকে করতে পারবে না। ক্লাস 12-এ ডেরিভেটিভকে করতে গেলে তোমার চেন রুল নামক একটা অংশ আছে, সেটা খুব ভালো করে শিখতে হবে, এবং সেটা না শিখতে পারলে কখনোই কিন্তু
ডেরিভেটিভ কিন্তু পসিবল না। তাহলে এখানে কি আছে, চলে চেন রুল। চেন রুলটা অ্যাকচুয়াল কি? দেখো চেন রুলে অ্যাকচুয়াল অংশ এখানেই আছে। চেন মানে কি? শৃঙ্খল। যেরকম মনে করো এই একটি চেন হয়ে গেল রুলস, এখানে একটা রুলস হয়ে গেল, এখানে মনে করো একটা চেন হয়ে গেল, একটা এরকম চেন। এটা কি চেন? এটা মালা হতে পারে, চেন হতে পারে। চেন রুল হতে উত্তরটা এটাই। প্রথমে কি হবে, তোমার এখানে একটা এই লুপটা একটা কমপ্লিট হবে, দেন আর একটা লুপ ক্রিয়েট হবে, দেন এই লুপটা কমপ্লিট হবে, দেন একটা লুপ ক্রিয়েট হবে, একে অপরের উপরে কি ইন্টারকানেক্টেড থাকবে, সেটা হচ্ছে চেন। তাহলে এইটাই হচ্ছে চেন রুলের মেন কনসেপ্ট। তার মানে যখন ডেরিভেটিভ হবে, যদি এটাকে ডেরিভেটিভ ভাষায় বুঝতে চাই, তাহলে প্রথমে এই অংশের পুরোটা ডেরিভেটিভ হবে ডিআই আপন ডিএক্স। যখন এটা সম্ভব হয়ে যাবে, যখন এটা যদি পড়ে থাকে, এর আবার ডেরিভেটিভ হবে। আবার যদি এটা কমপ্লিট করতে মনে করো আবার কিছু পড়ে থাকে, আবার ডেরিভেটিভ হবে। কতক্ষণ হয়ে থাকবে? যতক্ষণ এক্স এর যে ভেরিয়েবলটা থাকে ততক্ষণ তো প্রেজেন্ট থাকবে, ততক্ষণ ডেরিভেটিভ কিন্তু হয়ে থাকবে। চেন রুলটা এটাই কিন্তু মেন রুল, বুঝতে পারলে? তাহলে একটা ফাংশনের মধ্যে অনেকগুলো যদি ফাংশন থাকে, তাহলে সেইখানে ক্ষেত্রে আমরা চেন রুলটাকে অ্যাপ্লাই করবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাই প্রথমে এই চেনের আকারে কিন্তু রুলসটা ফলো হবে। এবারে একটা সিম্পল কনসেপ্ট বলবো, অনেক স্টুডেন্টের চেন রুল নিয়ে অনেক মিসকনসেপশন আছে, অনেকে কিন্তু ভুল করে থাকে। কি এমন একটা কনসেপ্ট বলবো যেটা তোমাদের ভুল পর্যন্ত হবে না, এবং স্পেশালি কিন্তু চেন রুল তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে এটা, মনে রাখবে চেন রুলস মিন্স কি? চেন রুল তখনই অ্যাপ্লাই হবে যখন বেসিক ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। বেসিক ফর্মুলা কার? অবকলনের বেসিক ফর্মুলা। এটা কিন্তু তোমরা কিন্তু এখানে স্ক্রিনশট বা কিন্তু ই করে রাখতে পারো। চেন রুল কখন অ্যাপ্লাই হবে? যখন তোমার অবকলনের বেসিক ফর্মুলা চেঞ্জ হবে, এবং কোনটা হবে? যেটা চেঞ্জ হবে সেই পার্টটাকে আবার অবকলন করতে হবে। আমি বললাম লুপ হবে, একটা লুপ শেষ হবে, আর একটা লুপ শেষ হবে, লুপ শেষ হবে। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে অবকলনের বেসিক ফর্মুলা কোনগুলো, যেগুলো আমরা আগে দেখে এলাম, সাইন এক্স কস এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তাই না? ওদের যে বেসিক ফর্মুলা যে অংশটা চেঞ্জ হবে সেটাই আবার ডেরিভেটিভ হবে। বুঝতে পারছো? সরি, এখন পর্যন্ত অনেক ডাউট হয় না? ডাউট ডেফিনেটলি আছে, ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, একটা সার্চ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি চেন রুল তখনই অ্যাপ্লাই হচ্ছে যখন অবকলনের বেসিক যে ফর্মুলা সেটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম স্যার? আবার যে অংশটা চেঞ্জ হবে, আবার বারবার বলছি, যে পার্টটা দেখো চেঞ্জ হচ্ছে সেটারই কিন্তু আবার অবকলন হবে। এটা মাথায় ঢুকিয়ে নাও, আর কিছু দরকার নেই। যে পার্টটা যখন তোমার এখানে চেঞ্জ হচ্ছে সেটাই আবার অবকলন হয়ে যাবে। কিরকম ভাবে দেখে নেওয়া যাক একটা পার্ট। এখানে একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা তোমার কনসেপ্টটা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমি ইন ডিটেলস তোমাদেরকে যেগুলো কোশ্চেন নেবো সেই কোশ্চেনের সাহায্যে তোমাদের কিন্তু সলভ করাবো। তো সেই কোশ্চেনটা সেটা হচ্ছে একটা মেন পার্ট হচ্ছে এটা। মনে করো এটার ডিওয়াই ডিএক্স বাই করতে বলা হয়েছে, মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করতে গেলে আমার মাইন্ডে কোন ফর্মুলাটা এখানে আসছে? বেসিক ফর্মুলাটা আমার কি? দেখো বেসিক ফর্মুলা এইখানে পুরো এক্স এর অংশ দেখতে পাচ্ছি, এইখানে পাওয়ারে 4। তার মানে স্যার বেসিক ফর্মুলা এটাই হবে, এক্স টু দি পাওয়ার এন, তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে, তাই নাকি? তাহলে ফর্মুলাটা বেসিক ফর্মুলা আমার এখানে এক্স থাকা কথা চলে, এখানে এন থাকা কথা, বা এক্স স্কোয়ারে হোক না কেন। কিন্তু তো এখানে স্যার বেসিক ফর্মুলা এক্স নেই, চেঞ্জ কি হয়ে গেছে? এক্স এর জায়গায় চলে এসছে আমার 2x + 3 চলে এসছে। তাহলে কি শিখলাম? চেঞ্জ রুল তখনই অ্যাপ্লাই হবে যখনই বেসিক ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে বেসিক ফর্মুলা চেঞ্জ, তাহলে এটাকে ডিওয়াই ডিএক্স যখনই আমি করতে যাব, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে এটাও ডিওয়াই ডিএক্স হয়ে যাবে। তার মানে হচ্ছে কি 2x + 3 তার হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তাহলে বেসিক ফর্মুলা চেঞ্জ মানে কোনটা? তাহলে এইটাই এন আছে, তাহলে এটা আমার কি এন। তাহলে এখানে ডেফিনেটলি লিখতে পারো 4 × 2x + 3 টু দি পাওয়ার n - 1 মানে 4 মান। তো চেঞ্জটা দেখো ফর্মুলাটা এটাই হবে। তা কার হবে? যে পার্টটা চেঞ্জ হচ্ছে সেই পার্টটার ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ হয়ে যাবে d/dx 2x + 3। দ্যাট মিনস এখানে যে 4, তাহলে আসবে 2x + 3 টু দি পাওয়ার 3, আর এটা দেখো 2টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে 2x এর ডেরিভেটিভ 1,
3 হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখানে আসবে 2টা বাইরে গেলে এবং তোমার ফাইনাল অ্যান্সার দিয়ে দেবে 8 দেন 2x প্লাস 3 টু দি পাওয়ার 3। তাহলে এটা হয়ে গেল তোমার dy dx। বুঝতে হবে, তোমাকে জিনিসটা বুঝতে হবে কোন ফর্মুলাটা লাগবে এখানে। তাহলে নেক্সট আরো একটা কোশ্চেন করি, এটা আমরা সিম্পল x টু দি পাওয়ার n এর রিলেটেড করলাম এই ফর্মুলাটাকে দিয়ে। তাহলে নেক্সট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এইটা। তাহলে এখানের মধ্যে কি স্যার চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এটা তো sin x এর ফর্মুলা লাগবে। তাহলে এটা যখন আমি dy dx বাই করতে যাব, তাহলে আমাকে এখানে কি ফর্মুলা sin x লাগবে। কি চেঞ্জ হয়েছে? x এর জায়গায় এখানে log x দিয়েছে, এটা x থাকা কথা ছিল, এটাকে log x দিয়েছে। তাহলে এখানে sin x এর ফর্মুলা আর log x এর ফর্মুলা দুটো ফর্মুলাই লাগবে। যখনই খাতায় সামস গুলো সলভ করছো, পাশের সঙ্গে সঙ্গে ফার্স্ট টাইম যখন সলভ করবে ফর্মুলাটাকে লেখার চেষ্টা করো। যত ফর্মুলা লিখবে তত মনে থাকবে। d upon dx তাহলে কি হবে cos x, দেন এখানে d upon dx, এখানে log x, এখানে হয়ে যাবে কি log x এর ডেরিভেটিভ 1 upon x। তাহলে যেটা বেসিক ফর্মুলা চেঞ্জ হবে সেটার আবার পুনরায় ডেরিভেটিভ হবে। তাহলে এখানে যদি ডেরিভেটিভ করতে যাই, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে dy dx sin x এর ডেরিভেটিভ cos x মানে cos log of x, তাই তো আমি ডাইরেক্ট এক স্টেপ করলাম। চেঞ্জ কি হয়েছে log x, তো সেটা আবার মাল্টিপ্লাই দিয়ে তার আবার ডেরিভেটিভ হবে। দ্যাট মিন্স এটা হয়ে যাবে 1 upon x log x এর জন্য, আর এটা অ্যাজ ইট ইজ সেম থেকে যাবে। বুঝতে পারলে আশা করি? তাহলে এটা dy dx হয়ে যাবে। তো জিনিসটা বুঝতে পারছো কোন ফর্মুলা লাগছে? তোমাকে সিম্পলি ডিটেইলস বলছি। বেসিক ফর্মুলা sin, সাইনটা এখানে x এর জায়গায় log x চলেছে, মানে চেঞ্জ হয়ে গেছে। তো নেক্সট আরেকটা সামনে নিই, যেমন এটা e টু দি পাওয়ার tan x। এটা স্যার তো খুবই ইজি, বুঝতেই পারছি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ লাগবে। x এর জায়গায় tan x আছে, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ফর্মুলাটা কি সঙ্গে সঙ্গে পাশে লিখে নাও, d upon dx e টু দি পাওয়ার x, এর ডেরিভেটিভ ফর্মুলা e টু দি পাওয়ার x। আর এখানে স্যার tan x এর ফর্মুলা লাগবে, তো d upon dx, এখানে আসছে tan x, tan x এর ফর্মুলা হয়ে থাকবে sec স্কয়ার x। তো চেন রুল যদি করতে যায় তাহলে dy dx হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে dy dx হলে তো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ফর্মুলা e টু দি পাওয়ার x, ভাববো e টু দি পাওয়ার x কিন্তু লিখবো e টু দি পাওয়ার tan x। ঠিক আছে, দেন যেটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আবার এখানে আমি লিখে দেবো tan x। তো tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x হয়ে যাচ্ছে, দেন e টু দি পাওয়ার tan x। তাহলে dy dx যেটা আসছে তাহলে হচ্ছে e sec স্কয়ার x দেন e টু দি পাওয়ার tan x হচ্ছে। বুঝতে পারছো কত ইজিলি সামস গুলো বেরোচ্ছে? তাহলে আরো একটা সামস করে নি। আর একটা সামস বলতে এখানে এই জায়গাটা, এখানে স্যার অনেকগুলো দিয়ে দিয়েছি স্যার, এখানে একের বেশি দেখো চেঞ্জেস আছে। একের বেশি চেঞ্জেসটা কি রকম? প্রথমে দেখো বুঝতে পারছি, ফার্স্টের যে অংশটা দেখবো সেটা দেখবো, পুরো ফর্মুলাটা সাইন এক্স এর হওয়ার কথা, সাইনের এক্স এর জায়গায় দেখছি আবার কস এক্স এর হবে, তারপর দেখো ট্যান এক্স। দেখো চেন হলে প্রথমে বলছিলাম না একটা চেনের আকারে হচ্ছে, একটার সাথে একটা লুপ আসছে, তো সেরকম এটা লুপটা আছে। তাহলে এখানে তিনটে ফর্মুলা লাগবে। তিনটে ফর্মুলা কি কি? তাহলে ডিওয়াই ডিএক্স, একটা লাগবে সাইন এক্স এর ফর্মুলা যেটা হয়ে যাবে আমাদের কস এক্স, দেন একটা লাগবে ডিওয়াই ডিএক্স কস এক্স, আমি স্যার শিখে নিয়েছি সি দিয়ে শুরু হলে মাইনাস হবে, ভুল হবে না, তো সাইন এক্স হয়ে যাবে। আর ডিওয়াই আপন ডিএক্স আর একটা লাগবে ট্যান এক্স এর ফর্মুলা, সেটা হয়ে যাবে কি আমাদের সেক স্কোয়ার এক্স হয়ে যাবে। এবার যদি এটাকে আমি ডেরিভেটিভ করাই তাহলে এখানে কি আসবে? ডিওয়াই ডিএক্স আসছে, বুঝতে পারছো? তাহলে প্রথমে কি করবো, সাইন এক্স এর ডেরিভেটিভটাকে ভাববো। সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে স্যার কস এক্স, তো কস অফ কস দেন ট্যান এক্স। স্টেপটা কি করবো, তাহলে এটার ডেরিভেটিভ বাকি কি আছে, এই দুটো বাকি আছে, তাহলে এটাকে প্রথমে লিখি, যেভাবে করছি সেভাবে, তো ভুল হবে না দেখবে, কস অফ ট্যান এক্স, তাই নাকি? আবার দেখো এখানে কস এক্স এর জায়গায় ট্যান এক্স আছে, তাহলে এখানে কি লিখবো এই জায়গাটায়, তাহলে এইখানে জিনিসটা করতে গেলে তাহলে এখানে আসবে, তাহলে এখানে কস এক্স হয়ে গেল কস অফ দেন কস, দেন এখানে আসছে তোমাদের ট্যান এক্স, তাই না? দেন এটা cos x হবে মাইনাস sin x, তাহলে মাইনাস আসবে এখানে ইনটু দিয়ে দাও, মাইনাস sin x এর জায়গায় tan x, আবার এখানে ডেরিভেটিভ করে নেব কার, tan x এর, তাই না? এখানে এই জায়গাটা ভাবে, আবার দেখো cos x আছে, চেঞ্জেস কি হয়েছে, x এর জায়গায় tan x আছে, তাহলে tan x এর ডেরিভেটিভ হয়ে গেল। আলটিমেটলি এখানে tan x এর ডেরিভেটিভ যদি করে দেয় sec স্কয়ার x, তোমার ফাইনাল অ্যান্সার এখানে মধ্যে তোমাকে দিয়ে দেবে। তো ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে এখানে, মাইনাসটাকে আগে লিখে নাও, তাহলে প্রথমে এটাকে মাইনাস দিয়ে দিলাম, দেন এখানে কস
দেন এখানে লিখে দিলাম cos অফ, দেন এখানে লিখে দিলাম tan x, দেন এখানে ইনটু sin অফ, দেন এখানে হয়ে গেল tan x ইনটু এইখানে লিখে দিয়েছি যেটা তোমার tan x এর ডেরিভেটিভ সেটা হচ্ছে sec স্কয়ার x। এটা হয়ে গেল তোমার এক্স্যাক্টলি dy dx। বুঝতে পারলে? তো চেন রুল এরকম ভাবে বেসিক ফর্মুলা দেখো, চেঞ্জেস অংশ দেখো, বেসিক ফর্মুলা যখন চেঞ্জ হচ্ছে সেইটাকে ভাবো একই রকম লেখার, ঠিক আছে, যেটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আরো একটা কোশ্চেন নিয়ে নি তাহলে এইটা কোশ্চেন দেখো, আমি এখানে শিখেছিলাম তোমাদের এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে ওয়াইটা কি লাগবে, তাহলে এখানে লাগবে কট অফ এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তাই না? তাহলে এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হতে পারে, এখানে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা থাকছে সেটা হচ্ছে এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেন এখানে একটা ফর্মুলা লাগবে স্যার, যেটা হচ্ছে কট এক্স, কিন্তু কট এক্স এর ফর্মুলা হয়ে থাকবে মাইনাস দেন কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করে নিই তাহলে ডিওয়াই ডিএক্স আসছে, তাহলে এখানে 1/2 দেন কট এক্স মানে কট টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাচ্ছে এন মাইনাস ওয়ান করলে, আর এগেন আমরা কি করব এখানে কট এক্স এর ডেরিভেটিভ করে নেব, ঠিক আছে? তো কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স আইডেন্টিটি চলে আসবে, তাহলে এখানে লিখতে পারো 1/2 দেন এখানে আসবে কি কট অফ এক্স টু দি পাওয়ার এখানে 1/2 ইনটু এখানে মাইনাস সেটা হয়ে যাচ্ছে কি কোসেক স্কোয়ার এক্স। তাহলে তোমার ফাইনাল অ্যান্সার এটা মানে √2, তাই লিখতে পারি মাইনাস দেন কোসেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 দেন কট এক্স। তাহলে এটা হয়ে গেল এক্স্যাক্টলি ডিওয়াই। আজকের আমাদের ভিডিওটা এত অবধি থাকলো। আমরা সিম্পলি বেসিক ফর্মুলা কিভাবে চেন রুলকে অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু এখানে শিখে নিলাম। নেক্সট ডে যে ত্রিকোণমিতি আলাদা আলাদা ফাংশন কিভাবে করবো, লগারিদমিক ফাংশনে কিভাবে ত্রিকোণমিতি করবো, ইনভার্স ফাংশনে কিভাবে ত্রিকোণমিতি করবো, ঠিক আছে, এক্সপ্লোরেট ফাংশনকে কিভাবে ত্রিকোণমিতি করবো, ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের একেবারে ক্লাস 12-এ সেমিস্টার 3-তে আসার সম্ভাবনা আছে সেই টাইপের কোশ্চেনগুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো। যদি তোমার আমার চ্যানেল নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। এই চ্যানেলে বিশেষ করে ক্লাস 11, ক্লাস 12 এমনকি WBG রিলেটেড এমনকি জেইই মেন্স স্পেশালি ম্যাথমেটিক্স ব্যাপারে তোমাদের কিন্তু আলোচনা করা হয়। মানে অনেক ভিডিও এখানে আছে WBG রিলেটেড, সেখানে গিয়ে তোমরা চেক আউটও করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই এটাকে লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।